গুড মর্নিং, সুপ্রভাত। আমি অত গুড মর্নিং ভালো বলতে পারি না, সুপ্রভাতটাই ভালো লাগে। তো যাই হোক, আজকে এই দেখো শ্বেতারানী, দেখতে পাচ্ছ কোথায়? শ্বেতারানী এখন রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। আর আমি একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি, আমরা বান্ধবীরা মিলে। কোথায় ঘুরু ঘুরু করতে যাচ্ছি এখন বলবো না, চলো একেবারে নিয়ে গিয়ে দেখাবো। তো শ্বেতার সাথে সারাদিন তোমরা প্রতিদিন দেখো, আজকে দেখো শ্বেতার মায়ের সাথে সারাদিন। চলো আমি যেখানে যেখানে আজকে সারাদিন কাটাবো তোমরা আমার সাথে সাথে ঠান্ডা এদের প্রচুর, মানে আর কি বলবো, প্রচুর জীবনে রক্ত গরম হয়ে গেছে এই বয়সকালে এসে। এখন এই ঠান্ডায় বেরোচ্ছে, আমি নড়তে পারছি না। ঠান্ডার সময় তো লোকে ঘুরতে যায় বলো, আর বয়সকালে কি এখন আর খালি ঘরে বলবে বাবা ঠান্ডায় কাঁপছি, নড়তে পারছি না, এই করছে এরা সব। যাই হোক, ঠিক আছে, চলো আমরাও ঘুরতে যাই যেখানে যাচ্ছি, আর তোমাদেরকেও নিয়ে যাই, দেখাবো। চলো তাহলে রাখছি না, তাহলে বেশি বক বক না করা, যে দিনটাকে শুরু করা যাক। আশা করছি সবার ভিডিও ভালো লাগবে, সবার দিন ভালো যাবে। আমার তো অবশ্যই যাতে ভালোই যায়, আর মাদেরকেও যাতে খুব ভালো দিন যায়। তো চলো বেশি বকবক না করে আজকে সোমার সাথে সারাদিন শুরু করা যায়। তো চলো আমরা বেরোই, কাছাতে কাছাতে যাব, পরে গিয়ে দেখাচ্ছি। আমি এখন ঘর থেকে এই মুহূর্তে বেরোচ্ছি, আর এই দেখো রেডি হয়ে গেছি। তো দেখো আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। তখন বাজে হচ্ছে মনে হয় 8:30 এরকম হবে। তো দেখতে পাচ্ছ এই সকালবেলা একেবারে চাদর মুড়ি দিয়ে গুটিসুটি মেরে, আর ওদিকে রত্না বৌদি আর সৈতি দুজনে টিকিট কেটে এনেছে। আমরা মোট 5জন গিয়েছিলাম, রত্না বৌদি, অঞ্জনা বৌদি, শম্পা আর সৈতি আর আমাকে। মোটামুটি শম্পাকে আমাকে চেনই, আর রত্না বৌদি আর অঞ্জনা বৌদি হচ্ছে নতুন। আর এই দেখো এই সকালবেলাতেই দেখতে পাচ্ছ কীরকম ভিড়, একেবারে কত লোক ওঠা নামা করছে। তারপরে আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে গিয়ে এই দেখাচ্ছি। তো যাই হোক, ট্রেন মানে শুরু হয়ে গেছে। তো ট্রেনের মধ্যে আমার এই ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলো খুব দেখতে ভালো লাগে, তাই একটু আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তো ধারে এসে আমি একটু দেখছি, আর ট্রেনের মধ্যে এক মানে লজেন্স বিক্রি করা দিদি আমাকে এমন হেই করে চেঁচিয়ে উঠলো, আমি বলতে গেলে রীতিমতো একটু ভয়ই পেয়ে গেছিলাম। হ্যাঁ, ভিডিও করা হচ্ছে, তারপরে উনি এত ভালো ব্যবহার করলেন যে কি বলবো। মানে উনি পরে ওনার শোনালেন, ওনার স্বামী মারা গেছে ছেলেকে নিয়ে, অনেক দিন খুব কষ্ট করে 35 বছর উনি হকারি করেছেন আর করছেন আর কি। তো যাই হোক, দিদি ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা নেমে গেছি বর্ধমান স্টেশন, আর নেমে গিয়েই একেবারে মন একটু চা 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 করছিল, তাই আমরা চা খেতে শুরু করেছি। ট্রেনে সেরকমভাবে চা ওঠেনি, এত হকার উঠছিল কিন্তু চা ওঠেনি। আর আমরা হচ্ছে একটু চা পাগল লোক, মানে আমি নিজে, আর এই আমার শম্পা বোন, ও ভীষণ চা খেতে ভালোবাসে। তো আমরা চা খেতে, রত্না বৌদি চা খাইনি, তাই আমরাই চা খেলাম। তো দেখো, এইবারে আমরা চাটা খাওয়া হয়ে যাবার পর আমরা একটা টোটো ধরেছিলাম। টোটো ধরে আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আর টোটো দাদার সাথে আমরা খুব বক বক করছিলাম, উনি নানান রকম জায়গার কথা বলছিলেন। তো খুব খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খেয়ে বেরোন হয়নি, তাই টোটো দাদা একটা ভালো আমাদের মিষ্টির দোকান মানে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আমরা বলেছিলাম যে আমরা খাবো, তা উনি বলেছিলেন যে আমরা আপনাকে ভালো দোকানেই খেতে দেবো, তো খাওয়াবো। তো নিয়ে এসেছিলো এখানে আমরা দুটো করে কচুরি আর মিষ্টি, বর্ধমানের মিষ্টি প্রচণ্ড ভালো মিষ্টি। তো আমরা মিষ্টি খাচ্ছিলাম আর কি। আর সত্যি কিন্তু কচুরিটাও খুব ভালো ছিল, আর মিষ্টিটা তো অপূর্ব সুন্দর। আর এই দেখে নাও, মিষ্টির দোকানের নাম হচ্ছে বৈজনাথ সুইটস। সত্যিই ভালো মিষ্টিটা, খুবই ভালো। আর আমরা চলে এসেছি হচ্ছে 108টা শিবের মন্দির বর্ধমানে। তো আমরা এখানে টিকিট কাটা হয়ে গেছে ঢোকার জন্য, আর এই আমরা মানে 108টা শিবের মন্দিরে আমরা প্রবেশ করছি। এত সুন্দর এখানে 108টা শিবের মন্দির। এমনকি মানে এই বাঁ দিক থেকে শুরু, এইখান থেকে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, মানে মন্দির শুরু, মানে একটা 108খানা আর কি আলাদা আলাদা করে মন্দির আছে। আর তার ডান দিকে, একদম উল্টো দিকে ডান দিকে হচ্ছে মন্দিরটা মানে শেষ হয়েছে। এবং ভেতরটা আগে আগে আমি শুনেছিলাম, কোনো ইউটিউব তখন হয়তো জানি না, বা লোকের মুখে শুনেছিলাম যে মন্দিরের কোনো একখানে দাঁড়ালেই সমস্ত মানে
শিব মন্দিরকে দেখা যায়, মানে 108টা শিব মন্দিরকেই দেখা যায়। হয়তো যেত, আমি তো তখন দেখিনি। কিন্তু এখন এই যে মাঝখানে গার্ডেনিং করে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মূর্তি বা এইসব করেছে, যার ফলে কি একটু ঢাকা পড়ে গেছে। তো এইখানে আমি ওই কী বলে নন্দী মহারাজকে প্রণাম করে নিয়ে কানে কানে বলছি। তো আমার সাথে আমার সব যারা মানে বান্ধবীরা বা সৈতী, শম্পা সবাই ওরা বলেছে, কিন্তু অতগুলো দেখাতে গেলে তাহলে অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই আর তুলেছিলাম কিন্তু দেখাতে পারলাম না। আর এই দেখতে পাচ্ছ চারপাশ দিয়ে কিন্তু মন্দিরগুলো দেখা যাচ্ছে, মানে যেদিকে তাকাবে শুধু শিব ঠাকুরের মন্দির, সত্যিই অসাধারণ। উম, তো আমরা তো প্রত্যেকটা মন্দিরেই আলাদা আলাদা করে মানে আমি ঘুরেছি। এই যে দেখো আমরা মন্দির দর্শন শুরু করলাম, মানে শিব মন্দির দর্শন শুরু করলাম। এই প্রথম মন্দির থেকে শুরু হয়েছে, এইভাবে দেখতে থাকো একদম পর পর। মানে আমি প্রথম মন্দিরটাই একদম ভেতরে ঢুকেছিলাম আর শেষ মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, বাকি সব মন্দিরগুলোতে বাইরে থেকেই নমস্কার করেছিলাম, এইভাবে প্রত্যেকটা মন্দিরে। যদি শিবরাত্রির সময় এখানে আসা যেত তাহলে 108টা মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছি একদম লম্বা করে মন্দির পর পর। আমার মনে হয় ওইভাবে তো বুঝতে পারিনি, বিশাল বড় জায়গা, মনে হয় ওটা মানে বর্গাকার বা স্কোয়ার হিসাবে একদম পুরো মন্দিরটা, মানে একদম শুরু হয়েছে একদম পুরো মানে এক লাইনে মন্দিরটা গিয়ে একদম আবার ঠিক যেখান থেকে শুরু হয়েছিল তার উল্টো দিকে এসে মন্দির মানে মানে শেষ হয়েছিল। 108টা মন্দিরে হয়তো কী বলতো, যদি আমরা মোমবাতি জ্বালাতে পারতাম বা জল ঢালতে পারতাম শিবরাত্রির দিন, তাহলে কিন্তু একেবারে একই সাথে 108টা মন্দিরে জল ঢালা এবং প্রদীপ জ্বালানো মানে মোমবাতি জ্বালানো হয়ে যেত। হয়তো এখানকার লোক তাই করে। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে মন্দির দেখছি আর সৈতির তো সেলফি তোলা শেষ হচ্ছে না, ও সেলফি তুলেই যাচ্ছে, শম্পাও তুলে যাচ্ছিলো। আর এই দেখো আমরা একদম শেষ মন্দিরে চলে এসেছি। তখন শেষ মন্দিরে একটা পুজো হচ্ছিল, আমরা ঢুকে ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে একটুখানি মানে পুজো দিয়ে দিয়েছিলাম। আর এই যে শিব ঠাকুরের মন্দির যেখানে থাকবে সেখানে একটা না একটা পুকুর এরম থাকবেই, সেটা দুধ পুকুর বলো আর চন্দন পুকুর বলো আর যাই পুকুর বলো, তা এখানেও তার অনর্থা হবে না, আছে। এবং দেখো পুকুরের চারপাশেই মন্দির দেখা যাচ্ছে। আর এই যে দেখো আমি পুরো সব মন্দির পরিক্রমা করেছিলাম, তো আমি তো নিজেকে একটুও দেখাতে পারিনি, শেষে শম্পাকে বললাম আমাকে একটু তুলে দে। এই শেষ মন্দিরের 4টে মন্দির এসে শম্পা আমাকে তুলে দিয়েছিল। একদম প্রথম থেকে শুরু করেছিলাম আর প্রত্যেকটা মন্দিরই আমরা দর্শন করেছিলাম। তো দেখো এই মন্দির দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে জুতো রাখার জায়গা বা যদি কেউ আর কি বড় বাইরে ছোট বাইরে যদি কারোর দরকার হয় তারা করতে পারে। এবং মন্দিরের বাইরে যেখানে গাড়ি টাড়ি রাখার জায়গা, এই জায়গাটা সেখানে এখানে খুব সুন্দর শিব পার্বতীর মানে মহাদেব এবং পার্বতীর একটা বড় স্ট্যাচু করা। আর এই যে নটরাজের মূর্তিটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে, এত ভালো লেগেছে যে কী বলবো, খুব সুন্দর একদম। যখন সামনে থেকে দেখছি, জানি না ফটোতে কীরকম লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছিল। তাই জন্য আমি একটু সামনে থেকে তুলেছি। আর এই যে এই বুদ্ধদেবের মূর্তিটা, হুম, খুব মানে খুব সুন্দর এই স্ট্যাচুগুলো। আর এইদিকে হচ্ছে বজরংবলী এবং ভোলা মহেশ্বরের একটা মানে স্ট্যাচু। এই স্ট্যাচুগুলো ভীষণ সুন্দর করেছিল। তো আমরা ওই শিব মন্দির দেখে তারপরে চলে এসেছিলাম মোটা বাবা, মানে মোটা শিব মন্দির। সত্যি কথা বলতে কি, এত বড় এবং এত চওড়া শিব ঠাকুর আমি কোনোদিনও দেখিনি। এই প্রথম আমার মানে এত বছর বয়সের মধ্যে আমি এই প্রথম দেখলাম। ফটোতে কীরকম লাগছে বলতে পারবো না, কিন্তু এটা বিশাল বড়, মানে কিরম বলবো, মানে একটা ঘরের ছোটোখাটো একটা ঘরের সমান একটা মানে শিব ঠাকুরের এই শিবলিঙ্গ। আর ওখানে শুনেছিলাম এই যে আমি ফটোটা দেখাচ্ছি, আর ওখানে যেতে পারিনি। ওখানে একটা পুকুর আছে, আর এই পুকুরটা কোনো সময় সংস্কার করার জন্য বা যা কিছু করার জন্য যখন মানে কাজে লেগেছিল, তখনই নাকি এই শিব ঠাকুরের আর কি মানে ছোঁয়া পায়। তো সেই হিসেবে আর দেখো চলে এসেছি আমরা হচ্ছি সর্বমঙ্গলা মন্দিরে। আমি খুব তাড়াতাড়ি বলছি কারণ নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই সর্বমঙ্গলা মন্দিরে ঢুকলাম। তো দেখো আমরা তো এবার সর্বমঙ্গলা মন্দিরে চলে এসেছি। আমরা ঢুকেই তাড়াতাড়ি করে মানে যাচ্ছি যাতে করে মায়ের একটু দর্শনটা আমরা তাড়াতাড়ি করে করতে পারি। তো
দেখতে পাচ্ছ। আর আমি খুব তাড়াতাড়ি ফাস্ট বলছি, কারণ দেখেছিলাম পরে যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে দিয়েছি। তো আমরা গিয়ে শুনলাম যে মা সর্বমঙ্গলা মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দির মাকে দর্শন করা যাবে না। তারপরে সবাই বললো যাও ভোগ ঘরে যাও, যদি ভোগ পাই। আমরা তাড়াতাড়ি করে ছুটছি ভোগের ঘরের দিকে। আর এদিকে দেখো, এই যে ডান দিকের জায়গাটা দেখতে পাচ্ছ এত ফাঁকা, এখানেই নাকি ভোগ খাওয়ানো হয় দর্শনার্থীদের। তো এই ভোগের ঘরে গেলাম, গিয়ে দেখলাম ভোগ শেষ, মানে অন্নভোগটা শেষ আছে। ওরা বলল যে তরকারি আছে, তোমরা তরকারি খাবে? আমরা বললাম তাই দিন, মায়ের যেটুকুনি পাওয়া যায়, ভোগ না পাই তরকারিটা পাবো, পেয়েছি, এটাই বা কম কিসের। এই ভোগ ঘর দর্শন করে আমরা ওখানে গিয়ে একটা মন্দির চত্বরে গিয়ে আমরা ওই ভোগটা খেলাম। খেয়ে একটু জল খেয়ে মায়ের ভোগ খেয়ে, সত্যি কথা বলতে কিছুক্ষণের জন্য হলেও আমাদের পেটটা কিন্তু ভরে গেছিলো মায়ের। আর এত অপূর্ব ভোগ, মানে এত এত অপূর্ব তরকারি যে কী বলবো। তো যাই হোক, ভোগ টোগ খাওয়ার পরে এই হচ্ছে, মানে ওখানে প্রচুর শিব, ওখানেও প্রচুর শিব মন্দির, চারটে শিব মন্দির আছে। একটা হচ্ছে চন্দ্রেশ্বর, একজন হচ্ছে ইন্দ্রেশ্বর, একজন হচ্ছে কমলেশ্বর, একজন হচ্ছে দুগ্ধেশ্বর। তো আমরা এইগুলো মন্দির, মানে শিব ঠাকুরের মন্দিরগুলোর দরজা খোলা ছিল, তাই এই বললাম ফাঁকা সময়তে আমরা একটু মানে চন্দ্রেশ্বরের মন্দির দেখে নিলাম। দেখে নিয়ে চন্দ্রেশ্বর মন্দির থেকে আমরা সর্বমঙ্গলা মায়ের ওই চূড়াটা দেখতে পেয়েছিলাম, তো আমি একটু ফটো তুলে নিলাম। তারপরে বাইরে বেরিয়েছিলাম, তখন দেখলাম এটা হচ্ছে আগে, মানে অনেক আগে, বহুকাল আগের, মানে মা সর্বমঙ্গলা মন্দিরের সিংহদ্বার, প্রধান গেট ছিল। এখন কিন্তু এটা একদম মানে বন্ধ হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে। তো আমরা একটু দেখে এলাম। এর পাশেই আছে ধনেশ্বরী লক্ষ্মী মন্দির। আর এই যে সিংহদুয়ার দেখতে পাচ্ছ, সিংহ তো ভেঙেই চলে গেছে, তার কিছুটা অংশ মানে এখনো পর্যন্ত কালের সাক্ষী হয়ে আছে যে একটা সময় আমি ছিলাম। এই অবধি দেখে তারপরে আমরা চলে গেছিলাম ওখান থেকে। গিয়ে আমরা একটা চায়ের দোকানে গেছিলাম। এই যে বললাম আমরা খুব চা পাগল লোক, তো আবার গিয়ে একটু চাটা না খেলে আর ভালো লাগছিলো না, তো আমরা এখানে একটু চা খেলাম। চাটা সত্যি খুব ভালো হয়েছিল আর কি, ওখানকার চাটা বেশ খেতেও খুব ভালো ছিল। তো চাটা খেয়ে ওখানে চাটা খাচ্ছিলাম। আর বেশ তখন ঠান্ডা ঠান্ডাও লাগছিলো, মানে বেলা পড়ে আসছে আস্তে আস্তে, আর মন্দির বলেছিল যে 4টের সময় খুলবে। তাই আমরা তাড়াতাড়ি করে চা খাওয়া শেষ করেই আমরা চলে গেছিলাম পুজোর সামগ্রী কিনতে। পুজোর সামগ্রী কিনে নেওয়ার পর, পুজোর ডালা ফালা কিনে নেওয়ার পর, মানে আমরা তাড়াতাড়ি করছিলাম যাতে করে পুজোটা দিয়ে আমরা আবার তাড়াতাড়ি ট্রেন ধরতে পারি। তাই পুজোর ডালা নিয়েই আমরা আগে মন্দিরে চলে গেছি। মন্দিরে গিয়ে পুজো দিয়েছি, খুব সুন্দরভাবে পুজো দিয়েছি মাকে। কিন্তু দুঃখের ব্যাপার এটা কি, পুজো দেওয়ার ফটোটা আমি শম্পাকে বলেছিলাম যে একটু তুলে দিতে, ভিডিও করে দিতে, কিন্তু ও ভিডিও করেছিল কিন্তু ও ক্লিক করতেই ভুলে গেছে, তাই ভিডিওটা আর ওঠেনি। আর এই যে দেখো, আমার ভীষণ দুঃখ সেটা যে মাকে দেখাতে পারলাম না। আর এই যে মায়ের মন্দির গাত্রে দেখো কি সুন্দর কারুকার্য করা মাটির, এত সুন্দর কারুকার্যটা না সামনে থেকে না দেখলে মানে বলে বোঝাতে পারবো না। মানে মাটির কাজগুলো দেখো, প্রত্যেকটা এতে একটা করে নানান রকমের মূর্তি করা। সত্যি মন্দিরটা, মানে মায়ের মন্দিরটা অসাধারণ সুন্দর, এবং মায়ের মূর্তিটাও একটু অন্য রকমের, কিন্তু দুর্ভাগ্য যে আমি আর তুলতে পারলাম না, জানি না কেন। হয়তো মা নিজেই আমার এই ভিডিওতে থাকলেন না। তো যাই হোক, এই কমলেশ্বর বাবা ভোলানাথকে দর্শন করে এর পাশেই আছে দুগ্ধেশ্বর মন্দির। আর দেখো পাশেই একটা কি সুন্দর মানে বাগান করা আছে, ফুলে ফুলে সাজানো, খুব সুন্দর লাগছিল এই ফুলের বাগানটা দেখতে। মানে এত ভালো লাগছিল কি, আর তখন পুরো একদম সূর্য অস্ত যাচ্ছে, মানে খুব সুন্দর, মানে একদম সিনারিটা এত ভালো লাগছিল যে কি বলবো। আর এইখানে দেখো বলি দেওয়ার জায়গা। আর বলি দেওয়ার জায়গাটা এত সুন্দর না, একদিকে পুরো মা বলি দেওয়াটা দর্শন করতে পারবে, একদিকে বাবা ভোলানাথ দর্শন করতে পারবে। যাই হোক, মা সর্বমঙ্গলা মন্দির আমরা ঘুরেই তারপরে চলে এলাম আবার অটো করে, আমরা চলে এলাম বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনে এসে আমরা তখন প্রথম ট্রেন আমরা ধরতে পারিনি। তারপরে আমরা আবার 6টা 50-এ মনে হয় ট্রেন ধরেছিলাম, কর্ড লাইনের ট্রেন। কর্ড না মেন আমি কিন্তু ঠিক সেইভাবে জানি না, তবে যেটা অনেক মানে খুব কম স্টেশন ধরে, ওরা বলছিল কর্ড লাইন, সেটাই আমি বললাম। এক তো খুব অসুবিধে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে নামা ওঠাটা। আর এই যে দেখো, কিছুদিন আগে দেখিয়েছিল যে কাগজে বা খবরে দেখেছিলাম যে
বর্ধমান স্টেশনের যে জলের ট্যাঙ্কটা ছিল সেটা ভেঙে গেছিলো। এই দেখো আমরা যখন গেছিলাম তখন দেখছিলাম ওটা সারাই করা হচ্ছে। তা আমিও একটুখানি সেই ছবিটা তুলে নিলাম। আর আমার ওপর থেকে ট্রেন যাওয়া দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা মোটামুটি বেশ ফাঁকাই ছিল, বেশ মানে ভালোই লাগছিল। একটা সারাদিনের আমাদের মানে জার্নি শেষ হলো। আর এই দেখো সৈতি বসে আছে, সে তো সেই ফোন নিয়েই বসে আছে। আর ট্রেন চলছে, আমার ট্রেনের আওয়াজ আর ট্রেন চলার মানে এই রাত্রিবেলা অন্ধকারে ভীষণ সুন্দর লাগছে, সেটা একটু তোমরাও শোনো। না, আমি তো ভাবলাম তখন একটা হেডফোন কিনবো, আমার একদমই নেই। হ্যাঁ, আমিও হয়েছিলাম 60 টাকা করে ছিল। এই কিনবো এবার দেখতে পেলে। আর কোথায় রাত্রিবেলায় 50 বলবি। তো দেখো বাড়ি চলে এসেছি, এই সবে ঢুকলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। সারাদিন হয়ে গেল আজকে, জানি না যেরকম পেরেছি সেরকম ছবি তুলেছি তোমাদের জন্য। দেখো কেমন লাগে না লাগে বলতে পারবো না। যাই হোক সারাদিন কেটে গেল, বাইরে বেশ ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা। আর এখনও সেটা এসে ঘরে ঢোকেনি, সেটা এসে ব্লগটা শেষ করবে। আমি এই সবে ঘরে ঢুকে গেছি, আপাতত আমি এখন মানে ফোন ছেড়ে দেবো বা সেটা এসে শেষ করবে। আর তোমরা সবাই জানিও আমার ব্লগটা কেমন লাগলো, এবং পরে সেটা এলে কিছু কথা বলবো। যেটা গিয়েছিলাম যেমন খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, তেমন কিছু অভিজ্ঞতাও হয়েছে যেটা তোমাদের সবাইকে বলবো। যদি তোমরা কেউ যাও, যাবে তো নিশ্চয়ই অনেকেই, তো ওইগুলো মাথায় একটু রেখে দিও। হ্যাঁ দেখো, কিছু কথা আমি বলেছিলাম যে বলবো, বলে শেষ করব, তো সেটা তো শুয়ে পড়েছিল, আর হয়নি। আমারও শরীর আর বইছিল না। তারপরের দিনকে আমি এখন এটা বলতে বসেছি, এটা বলেই আমি আমার ওই ব্লগটা শেষ করব। যেটা জরুরি কথা, আমরা খুব ভালো ঘুরেছি, খুবই সুন্দর, মানে ভালো লেগেছে। তো যেটা ব্যাপার হচ্ছে, আমরা যখন বর্ধমান স্টেশনে নামলাম, নেমে যখন আমরা বেরিয়ে আমরা টোটো, ওখান থেকে আমরা জানি যে বর্ধমান স্টেশন নেবে ওখান থেকে কিছু না কিছু গাড়ি আমাদের ধরতেই হবে। তো আমরা সেই বুঝে যখন কথা বলছি, প্রথমেই একজন মানে টোটো চালক, টোটো ভাই, টোটো দাদা যা কিছু হবে, উনি একদম আগেই আমাদের কাছে এলেন। হ্যাঁ আমি নিয়ে যাব, এই করব সেই করব, অনেক কিছু কথা বলেন। উনি আর কারোর সাথে কথা বলতেই দিলেন না। উনি আমাদেরকে বলেছিলেন যে আমি 500 টাকা নেবো। তখন আমরা বলেছিলাম যে আমরা আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে আমরা একটা দাম বলেছিলাম, তারপর সেটা 400 টাকায় আর কি আমরা বলেছিলাম যে 400 টাকা দিব। তারপর উনি তখন বললেন, না না এটা তো হয় না দিদি, এই হয় না সেই হয় না। তখন আমরা বললাম না না, হওয়ালেই হবে। মানে এখন দেখো যেটা হয়, আমরা দাম দস্তুর করার যখন একটা ব্যাপার আছে, দাম দস্তুর সবাই করবে। তো যাই হোক, উনি তারপরে আমাদের নিয়ে গেলেন। আমরা বলেছিলাম কিন্তু যে আমাদের এই বর্ধমান স্টেশন থেকে নিয়ে যাচ্ছ, আবার দেখিয়ে বর্ধমান স্টেশনে নিয়ে চলে আসবে। তো ঠিক আছে, উনি আমাদের বললে আমরা ওখানেই খাবো বললাম। তখন বললো না, ওখানে আমি আপনাদেরকে ভালো দোকানে নিয়ে যাব। ঠিক আছে, সেটাও ব্যাপার হলো। উনি আমাদের ভালো দোকানেই নিয়ে গেছিলেন, খেয়েছি। সেই দোকানের জিনিসপত্র ভালোই, খারাপ না। তো যাই হোক, এবার আমাদের তো গাড়ি চলতে থাকলো, উনি আমাদের ভালোই গল্প করছিলেন। কিন্তু ব্যাপার, আমরা আবার প্রথমেই বলেছিলাম যে আমরা সর্বমঙ্গলা মন্দিরে প্রথমেই পুজো দেব। উনি বললেন, না দিদি আমরা আগে 108টা এতে চলুন, মন্দিরে চলুন, তারপরে। তা আমরা দেখো যাচ্ছি, আমরা কি করে জানবো কোথায় কিরকম কি নিয়ম টিয়ম। প্রথমে ওনারা, তা উনি বললেন ঠিক আছে চলো। এবার আমরা 108টা মন্দিরে নেমেছি। সঙ্গে সঙ্গে 108টা মন্দিরে ওখানে নিয়ে যাবার পরেই উনি বলছেন যে 500 টাকা দিতে হবে। পুরো একদম জবরদস্তি করছে, মানে জোর জুলুম করছে রীতিমতো। আমরা বলছি মানেটা কি? 500 টাকা কেন দেবো? আপনি তো আমাদের সাথে বলেই এসছেন, তাহলে আপনি অন্য কারোর সাথে কথা বলতেও দিলেন না, কোনো রকম জানতেও দিলেন না যে অ্যাকচুয়ালি ভাড়া কতটা। হ্যাঁ, না আপনারা 5 জন আছে, আপনাদের 500 টাকা দিতে হবে। 5 জন থাকি 4 জন থাকি, আমরা তো তাহলে টোটোটাকে তো পুরো মানে একদম পুরো রিজার্ভ করে নিয়েছি যে আমরা ঘুরবো বলে। তো উনি তো সেই সময় 400 টাকা হিসেবেই কিন্তু উনি ভাবছেন যে আমরা সব মেয়েরা গেছি, আমরা মানে উনি একটু দাবড়ালেই আমরা সব চুপচাপ হয়ে যাব, ভয় পাবো। আমরা বললাম কোনো মতেই না, আপনি যা বলে এসছেন মানে। তারপরে আমরা সেই মানে 108টা মন্দিরে কোনো প্রকারে আমরা যা হোক তা হোক করে দেখে টেখে নিয়ে, তারপরে আমরা, উনি বলছেন এখানে দেখুন আপনাদের 1 ঘন্টার ওপরে লাগবে, আমাকে এখন কোথাও। আমরা ঠিক আছে, আমরা যতটা সম্ভব চেষ্টা করবো তাড়াতাড়ি চলে আসবো। তারপরে ওখান থেকে মানে
ওখান থেকে যেখানে দেখেছো মোটা বাবা আছে, মানে এখন আমি ওইভাবে তো দূরত্ব বলতে পারবো না, আমি ক্যামেরায় যখন করবো সব ছাটখাট করে টাইম তো আর দেখাতে পারবো না। তারপরে উনি সমানে আমাদের সাথে ঝগড়া করতে করতে আসছেন, সমানে মানে ধরো মানে কি বলবো, মানে এরকম ভাবে যে বোকা বানানো যায় সেটা আমি তখন যে আপনি তো ওখানেই আমাদের বলতেন যে না আমি 500 টাকা কমে নিয়ে যেতে পারবো না। আমরা অন্যজন কাদের সাথে কথা বলতাম, অন্যজনকার সাথে কথা বলে যদি অন্যরাও তাই বলতো, সেটা আমরা ভেবে দেখতাম আপনার গাড়িতে আসবো না অন্য, সেই রাইটটা তো আমাদের আছে যে আমরা আমাদের পছন্দ মতো গাড়িতে যেতে পারি। আপনি তখন তো নিজেই জোর করে বলেন না না চলুন দিদি আপনাদের ঘুরে দেখাবো। এইভাবে উনি শেষে আমাদের যখন সর্বমঙ্গলা মন্দিরে নিয়ে গেল তখন বেলা 2টো বাজে, আমরা 12টার সময় গাড়ি ধরেছিলাম। তারপরে মানে টোটো ধরেছিলাম। যাই হোক ওই যখন 2টোর সময় যখন সর্বমঙ্গলে, তখন মন্দির অলরেডি বন্ধ। এবার একটা কথা মানে তোমাদের সবাইকে বলছি, ওনারা তো টোটো চালক, ওনারা সব জায়গায় নিয়ে যায়, তাহলে তো ওনারা জানবেন যে কোন জায়গা কখন বন্ধ হবে কখন শুরু হবে। তাহলে আমরা তো যাচ্ছি এত দূর থেকে, যখন আসছি যখন, তাহলে আমরা তো পুজো দেবো সেই জন্যই যাচ্ছি। তাহলে উনি আমাদের এই 2টোর সময় মন্দিরে নিলেন, তখন মন্দির বন্ধ, মন্দির তখন বন্ধ হয়ে গেছে। তাহলে এবার আমরা কি করব? আমরা এত দূর থেকে বাড়ি থেকে গেছি, সর্বমঙ্গলা মন্দিরে যাব বলেই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাহলে আমরা সেখানে যাব আর মাকে দর্শন করব না? তাহলে আমরা আবার কি করলাম, তখন বাধ্য হয়ে মানে উনি কিন্তু ওনার একদম জেদেই রইলেন। তা আমরা যখন বললাম দাদা আপনি, সেটা নিয়েও তর্ক করছে, আমি কি করে জানবো, এই করব সেই করব, নানান রকম কথা। তো উনি চালাচ্ছেন, উনি যাত্রীদের নিয়ে যায়, উনি জানবেন না যে কখন কোন দোকানটা বন্ধ থাকবে? যাই হোক কিছু করার নেই, তখন আমরা বাধ্য হয়ে 400 টাকা দিয়ে ওনাকে ওখান থেকে ছেড়ে দিলাম। দেওয়ার পর আমরা মন্দিরেই বসে বসে মানে ওখান থেকে ভোগ টোগ, মানে ভোগ না, ওই একটুখানি চচ্চড়ি দিয়েছিল, মায়ের ভোগটা পাইনি, চচ্চড়িটা পেয়েছিলাম। যাই হোক সেটা দিয়েই খেলাম। তারপর চাটা খেয়ে আমরা একদম পুরো রাইট 4টের সময় মায়ের মন্দিরেই বসেছিলাম। তারপরে একভাবে বসে থাকবো, একটুখানি কাছাকাছি দোকান নয় চাটা খাবো বলে গিয়েছিলাম। তারপরে এসে মায়ের মন্দিরে আমরা পুজো দিয়েই, মানে যেখানে আমরা যদি ধরো যদি আমাদের প্রথমেই সর্বমঙ্গলা মা মন্দিরে নিয়ে যেত, তাহলে আমরা ওখান থেকে ঘুরে টুরে নিয়ে আমরা মানে খুব 4টের মধ্যেই আমরা ট্রেনে উঠতে পারতাম, এরকম ব্যাপার ছিল। কিন্তু আমরা সেটা উঠতে পারলাম না, শুধুমাত্র ওনার মানে কি জানি উনি চালাকি করে বা ইচ্ছা করে এরকম করলেন কিনা বলতে পারবো না। তো আমরা শেষে তখন 6টা 50-এর আমরা গাড়ি ধরেছি। এত অসম্ভব ভিড় হচ্ছিল মানে লোকাল ট্রেনটাতে, যে আমরা উঠবো কি, মানে যখন আমরা ওভারব্রিজ দিয়ে নামছি, সে নামতেই আমাদের জীবনটা বেরিয়ে গেছে, যে আমরা ভাবছি ট্রেন তো চলে যাবে নামতে নামতে। বহুদিন গুতোগুতি করে নামানামির অভ্যেস নেই, একদম ধীরে সুস্থে নামার অভ্যেস। আর সেইভাবে যে কি মানে আমরা ভিড়ের ভয়েতে আমরা তো প্রথম গাড়ি একটা ছেড়েই দিলাম, তারপরে আবার আমরা 6টা 50-এর গাড়ি ধরে তখন আমরা কর্ড লাইনের ধরে গাড়ি ধরে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তাই বলছি তোমরা যখন কেউ যাবে এই এই জিনিসগুলো একটু চোখ কান খোলা রেখে যাবে, ভালো করে দাম করে আরো 5জনকার সাথে কথা বলে, বা কোনটায় আগে গেলে সুবিধা হবে কোনটায় পরে গেলে সুবিধা হবে, এইটুখানি মানে এইগুলো একটু যাবে, এইটাই হচ্ছে ব্যাপার, অন্য কিছুই না। খুব ভালো ঘুরেছি। মেয়েরা মেয়েরা গেলে যেটা হয়, খুব গসিপ হয়েছে, খুব আনন্দ হচ্ছে, খুব হই হুল্লোড় হয়েছে, মজা হয়েছে। মানে একটু সংসার থেকে ছুটি পেয়ে পাখনা মেলতে পারলে যেটা আনন্দ হয় সেই আনন্দটাই হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে এই মাঝখানে ওইটুকুনি একটু, আর যে কোনো ব্যাপারে তো একটু খিচ না এলে তো ভালো সম্পূর্ণ হয় না। তা আমরা যে ভুলটা করেছি, যে আর যে যাবেন যদি আমাদের ব্লগ দেখে যদি কেউ যান, তাহলে এই ভুলটা করবেন না, এই জন্যই আমার এই বক্তব্যটা দেওয়া। তো যাই হোক, আর করবো না, অনেকটা সময় বলে দিয়েছি। ঠিক আছে, এবার মানে রাখছি, ব্লগটা শেষ করছি আজকের মতো। তোমরা সবাই পারলে জানিও কেমন লাগলো। মা সর্বমঙ্গলার জয়, বাবা 108 শিবের জয়, এই বলে আমি আজকে মানে ব্লগটা শেষ করলাম।